নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে মতামতের শীর্ষক, ভারতের গণতান্ত্রিক কাঠামোকে নিলামে চড়িয়ে দিয়েছেন মোদি শাহ। ভারতের রাজনীতিতে পয়সার খেলা নতুন কিছু না। ইনফ্যাক্ট সেই মধ্য 60 থেকে তার নির্লজ্জ চেহারা আমরা বারবার দেখেছি লাখ লাখ কোটি কোটি টাকার কাগজের ঝান্ডা পড়ে থাকতে ব্রিগেডে। দেখেছি কংগ্রেসের বিশাল 20, 25, 30 গাড়ির কনভয় আর নেতাদের হেলিকপ্টারে প্রচার। জেনেছি সুটকেস বোঝাই কোটি টাকার কাহিনী। কিন্তু সেই ছবি আজ উল্টে দেখুন, পাল্টে গেছে। এতটা নির্লজ্জ সেই টাকার গরম, সেই টাকার ছবি নির্বাচনের প্রেক্ষাপটে অর্থ এবং ক্ষমতার যে সুগভীর আর জটিল রসায়ন, কমপ্লেক্স কেমিস্ট্রি এখন কাজ করে, তা এক চরম পর্যায়ে পৌঁছেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে প্রতিটা দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, তা তো কোনোদিনও ছিল না। কিন্তু আজ সেখানে বর্তমানে এক বিশাল আর্থিক বৈষম্য তৈরি হয়েছে, যে ধরনের, যে বৈষম্যের তল খুঁজে পাওয়া যাবে না। এই বৈষম্যের মূলে আগে ছিল নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড, আর এখন তার ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঝোলায় জমা পড়ছে বিপুল পরিমাণ অর্থ। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক এবং বেআইনি ঘোষণা করার পরেও সেই অর্থের গতি প্রকৃতি, মানে তার ব্যবহারের উপরে কোনো বাস্তব নিয়ন্ত্রণ আমরা দেখতে পাইনি। মানে সেই টাকা তো বেআইনি, তাহলে তা ফেরত নেওয়া হোক। স্বাভাবিক কারণে যদি সেটা বেআইনি প্রজেক্ট হয়, একটা বেআইনি স্কিম হয়, সেই বেআইনি স্কিমের যে টাকা জমা দেওয়া হলো সেটাও তো বেআইনি, তাহলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেটা চাওয়া হোক না, চাওয়া হলো না। সেটাই তো হতো ন্যাচারাল জাস্টিস, কিন্তু হয়নি। বরং দেখা যাচ্ছে বন্ডের বিকল্প হিসেবে একটা ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে অনুদান সংগ্রহ, ডোনেশন কালেক্ট করার আর একটা নতুন আরো শক্তিশালী পথ খুলে দেওয়া হলো। বা এটাও বলা যায় যে সরকারে থাকা দুই লুটেরা গুজরাটি সেই পথ খুঁজে বার করলেন, যার সিংহভাগ সুবিধা ভোগ করছে কেন্দ্র ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি। এই বিপুল অর্থবল যখন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা আর সংবাদ মাধ্যমের ওপরে একচেটিয়া নিয়ন্ত্রণের সঙ্গে জুড়ে যায়, তখন তা এক অ্যাটম বোমা হয়ে ওঠে। গণতন্ত্রের মৌলিক ধারণা ঠিক উল্টো দিকে এক দানবের চেহারা নেয়। আসুন আমরা খতিয়ে দেখি কিভাবে এই অর্থ সংগ্রহের চক্রটা কাজ করে, আর কিভাবে এটা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, এক নৈরাজ্যবাদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হলো নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ নির্বাচন। সেই নির্বাচন যদি আমরা একটা সময় এরকম বুঝতে পারি যে নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ হচ্ছে না, বা নির্বাচনে একতরফাভাবে একটা দল এতখানি সুবিধে পাচ্ছে যে সেখানে নির্বাচনে লড়েও কোনো লাভ নেই, তাহলে নির্বাচন এবং গণতন্ত্র দুটোর উপরে মানুষের ভরসা চলে যাবে। আর যদি চলে যায় তাহলে নৈরাজ্যবাদ আসবে। নির্বাচনী বন্ড যখন লাগু করা হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটা রাজনৈতিক অর্থায়নে, অর্থাৎ রাজনৈতিক টাকা জোগাড় করাতে একটা স্বচ্ছতা আনবে। কিন্তু বাস্তবে এটা হয়ে উঠেছিল যে দিচ্ছে আর যে নিচ্ছে তাদের পরিচয় গোপন রাখার একটা আইনি হাতিয়ার হয়ে উঠল। যে দিচ্ছে তার পরিচয় গোপন, যে নিচ্ছে তার পরিচয় গোপন। কিন্তু কেবল সেটা হলেও চলতো, আসলে ইউনিয়ন গভর্নমেন্ট মানে মোদি সাহেব সরকারের সামনে সবটাই ছিল খোলা খাতা। বিরোধীরা জানতে পারছেন না যে কে দিচ্ছে কে নিচ্ছে, কিন্তু সরকার জানতে পারছে কে দিচ্ছে কে নিচ্ছে। তারা সরকারে থাকার সুবাদে সবটাই জানতে পারতেন, কে কাকে কবে কত টাকা দিয়েছে। তারপরে কাজ তো শুধু ইডি আর ইনকাম ট্যাক্স বা সিবিআই পাঠানো। সুপ্রিম কোর্ট 2024 সালে ফেব্রুয়ারিতে এই ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করলো এবং জানালো যে এটা নাগরিকদের তথ্য জানার অধিকার বা রাইট টু ইনফরমেশনকে সরাসরি লঙ্ঘন করছে। আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে বেনামি অনুদান গণতন্ত্রের স্বচ্ছতাকে নষ্ট করে,
তবে একটা গুরুতর বিষয় হলো যে এই বন্ডের মাধ্যমে যে জোগাড় করা হয়েছিল হাজার হাজার কোটি টাকা, তা কিন্তু কোনো দলকেই ফেরত দিতে হয়নি, না বিজেপিকে, না কংগ্রেসকে, না তৃণমূলকে। বিজেপি এই প্রকল্পের মাধ্যমে সংগৃহীত অর্থের বিরাট একটা অংশ কক্ষিগত করেছে। মানে আমি বলছি ইলেকশন বন্ডের কথা। তথ্য বলছে 2018 থেকে 24 সালের মধ্যে বিজেপি নির্বাচনী বন্ড থেকে প্রায় 6,986 কোটি টাকা আয় করেছে, যা মোট বন্ডের টাকার 47.5% একলাই তারা। মানে সেই কবে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ ফেরত না দেওয়ার ফলে রাজনৈতিক সমীকরণে যে একটা ইমব্যালেন্স, একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সেটা নির্বাচনের মাঠে একটা বিরাট প্রভাব স্বাভাবিকভাবেই ফেলছে। কিছুদিন আগে আমরা খবর পেলাম যে 4,000 বাইক আসবে, 4,000 বাইক পশ্চিমবঙ্গে আসবে, যেটা বিহার থেকে বা অন্য স্টেট থেকে আসবে। এখানে ওই যে যারা মাথায় ফেটটি নিয়ে যারা ওই প্যাটিসোলাকে পেটাচ্ছিল, তাদের হাতে এই সমস্ত বাইকগুলো এসে পৌঁছবে এবং এই 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 বাইক সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াবে। এই যে টাকার জোর, এই টাকার জোর একটা বিরাট ব্যাপার হয়ে যায়। যখন একটা দল কয়েক হাজার কোটি টাকার মালিক হয় এবং অন্য দলগুলো ন্যূনতম প্রচারের খরচ জোগাতে হিমশিম খায়, তখন জনমতের প্রতিফলন আর স্বাভাবিক থাকে না, থাকা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে পরিষ্কার বন্ড কেনার সাথে প্রকল্পের বরাত পাওয়া এবং কেন্দ্রীয় সংস্থার তল্লাশির একটা গভীর সম্পর্ক রয়েছে। প্রকল্পের বরাত পেলেও সঙ্গে সঙ্গে কিনে বন্ড পাঠিয়ে দিল, তল্লাশি হলো সঙ্গে সঙ্গে বন্ড পাঠিয়ে দিল। এই যে কুইড প্রো কো, সুবিধে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ, তা কেবল নির্বাচনী বন্ডে সীমাবদ্ধ থাকেনি। বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন আর্থিক আধিপত্য সূচনা হয়ে গেছে, যেটাকে ইলেকটোরাল ট্রাস্ট বলে চালানো হচ্ছে। আরো নোংরা, আরো বড় দুর্নীতি। নির্বাচনী বন্ড বাতিল হওয়ার পর আমরা অনেকে আশা করেছিলাম যে অন্তত রাজনৈতিক যে ফিনান্স, রাজনৈতিক টাকা জোগাড় করাতে একটা স্বচ্ছতা ফিরবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কর্পোরেট হাউসগুলো এখন ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে তাদের অনুদান পাঠাচ্ছে। আর ট্রাস্টগুলো এমনভাবে তৈরি যেখানে দাতার পরিচয় আংশিকভাবে গোপন রাখা সম্ভব এবং অর্থ বিতরণের ক্ষেত্রে শাসক দলের জন্য একটা অদ্ভুত পক্ষপাতিত্ব একচোখমি কাজ করেই চলেছে। 2024-25 অর্থবর্ষ যে ফিনান্সিয়াল ইয়ার, তার যে তথ্য আমরা পাচ্ছি, সেটাকে বিশ্লেষণ করলে আমরা দেখব ভারতের প্রধান ইলেকট্রাল ট্রাস্টগুলো থেকে যে অনুদান পাওয়া গেছে তার সিংহভাগ বিজেপির ঝুলিতে গেছে। এর আগের বারে কত গেছিল? 47%। এবারে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর, তারা যে তথ্য দিচ্ছে, তাতে বিজেপি এই সময়ে নির্বাচনী ট্রাস্টগুলো থেকে প্রাপ্ত মোট টাকার 83.6% নিজেদের দখলে রেখেছে। তুলনায় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে 7.3%, তৃণমূল কংগ্রেস পেয়েছে 3.6%। মানে আগে যা ছিল 47%, এখন সেটা বেড়ে 83% হয়ে দাঁড়ালো। আগে যেটা ছিল সেটা বেআইনি বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল, এখন সেই বেআইনি কথাটাকে বাইপাস করে নতুন ট্রাস্ট তৈরি করে এখন আরো বেশি টাকা রোজগারে তারা নেমে পড়লেন। এই নতুন ব্যবস্থায় প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট, পিইটি, প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট, তার কথা আমরা শুনছি, বিরাট ভূমিকা তাদের। 2024-25 সালে এই ট্রাস্ট থেকে বিজেপি পেয়েছে 2,180 কোটি টাকার বেশি, 2,180 কোটি টাকা। অন্য বিরোধী দলগুলো সম্মিলিতভাবে সবাই মিলে এর 1/10 ভাগেরও কম পেয়েছে। নির্বাচনী ট্রাস্টগুলোর গঠন এবং পরিচালনার যে স্বচ্ছতা, তা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক ট্রাস্ট রেজিস্টার্ড হলেও তাদের কোনো অনুদান গ্রহণ করার বা বিতরণ করার অনুমতি নেই, কিন্তু তারা নিচ্ছেন। কোথা থেকে আসছে সে টাকা জানা যাচ্ছে না, এবং তারা সেই টাকা বিলোচ্ছেন, কাদেরকে দিচ্ছেন সেটাও জানা যাচ্ছে না। যার ফলে এই ব্যবস্থার বৈধতা নিয়ে একটা প্রশ্ন তো উঠবে। একটা ট্রাস্ট তৈরি হলো, তারা ডোনেশন নেবার বা ডোনেশন দেবার তাদের অনুমতিই নেই, কিন্তু কোথা থেকে কোটি কোটি টাকা সেখানে চলে আসছে এবং 87% টাকা চলে যাচ্ছে বিজেপির বাক্সে। এই ট্রাস্টগুলো কার্যত কর্পোরেট এবং শাসক দলের মধ্যে একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যেটাকে সাদা বাংলায় দালাল বলা হয়। দালাল বলা হয়, যেখানে ওই দালালদের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো তাদের উপার্জনের একটা বড় অংশ রাজনৈতিক সুরক্ষার বিনিময়ে দিয়ে দিচ্ছে।
বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো সরকারি প্রকল্পের বরাদ দেওয়ার সঙ্গে রাজনৈতিক অনুদানের একটা খোল্লা সম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানি কোনো বড় সরকারি প্রকল্পের কাজ পাওয়ার ঠিক আগে বা পরে বিপুল পরিমাণে টাকা শাসক দলকে দিয়ে দিচ্ছে। মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, MEIL, হায়দ্রাবাদের একটা কোম্পানি। সংস্থাটা নির্বাচনী বন্ডের মাধ্যমে 966 কোটি টাকা দান করেছিল আগেই, যার মধ্যে একটা বিরাট অংশ বিজেপির ঘরে গেছে। এবারে দেখা যাচ্ছে 2023-এর এপ্রিলে তারা 140 কোটি টাকা বন্ড কিনেছিল এবং ঠিক তার 1 মাস পরে তারা থানে বেরিভালি টুইন চ্যানেল প্রকল্পের কাজ পেয়ে গেল, যার মূল্য ছিল 14,400 কোটি টাকা। তো 14,400 কোটি টাকা দিয়ে 140 কোটি টাকা কোনো ব্যাপারই না। একইভাবে জুজিলা টানেল প্রকল্প, কালেসারাম সেচ প্রকল্প, সব জায়গায় একটাই প্যাটার্ন দেখা যাচ্ছে। কেবল মেগা ইঞ্জিনিয়ারিং নয়, DLF, আর্সেনাল মিত্তল, নিপ্পন স্টিল, এই সমস্ত এই জেএসডব্লিউ গ্রুপ, এগুলোও কিন্তু একই পথে হেঁটেছে। আর্সেলার মিত্তল, নিপ্পন স্টিল নির্বাচনী ট্রাস্টে 100 কোটি টাকা অনুদান দেওয়ার পরেই অন্ধ্রপ্রদেশের বিশাল স্টিল মিল তৈরি করার জন্য সরকারি জমি এবং বিরাট অঙ্কের ইনসেন্টিভ বা সুবিধে লাভ পেয়ে গেছে। এই যে আর্থিক লেনদেনের বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ তুলে দেওয়ার প্রবণতা, সেটা কেবল এখানে নয়, টাটার মতন বড় কোম্পানিকেও ছুঁয়ে যাচ্ছে। 14,000 কোটি টাকার বরাত পাওয়া গেল, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 150 কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। ভারতের অর্থনীতি থেকে একটা ক্রনিক ক্যাপিটালিজম ফোড়েদের পুঁজিবাদের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে আসল মেধা বা দক্ষতার ভিত্তিতে নয়, শাসক দলকে তুষ্টতা করার ক্ষমতার ভিত্তিতে, কত টাকা ঘুষ দিলে তার ভিত্তিতে ব্যবসার ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। বিজেপির আয়ের সঙ্গে ভারতের অন্য যে কোনো রাজনৈতিক দলের আয়ের আজ কোনো তুলনাই সম্ভব নয়। 23-24 অর্থবর্ষে বিজেপির মোট আয় ছিল 4,340 কোটি টাকার বেশি, যা বাকি সমস্ত জাতীয় দলের সম্মিলিত আয়ের চেয়ে অনেক 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 বেশি। বিজেপি একাই সমস্ত জাতীয় দলের মোট আয়ের 74.57% নিয়ন্ত্রণ করছে। তুলনায় কংগ্রেসের আয় ছিল 1,225 কোটি টাকা, আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই বিশাল সম্পদের পাহাড়, মানে তাদের যেভাবেই হোক তাদের কিছুটা হলো সংসদ সংখ্যা বেড়েছে, কিন্তু তাদের আয় কমে গেছে। এই বিশাল সম্পদের পাহাড় বিজেপিকে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে একটা অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সামনে এনে ফেলেছে। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, নির্বাচনী জনসভা, বিরাট খরচ, যে পরিমাণ তারা ব্যয় করছে, বিরোধীদের সেটা ভাবার জায়গাতেই তারা নেই, চিন্তাই করতে পারবে না তারা। এডিআর এর রিপোর্ট বলছে বিজেপি তাদের ব্যয়ের সিংহভাগ প্রায় 1,755 কোটি টাকা খরচ করেছে নির্বাচনী প্রচার এবং প্রোপাগান্ডার কাজে। অন্যদিকে বিরোধীরা যখন প্রচারের জন্য ন্যূনতম অর্থের অভাবে ঢুকছে, তখন বিজেপির হেলিকপ্টার আর বিলাসবহুল প্রচার সারা ভারত দাপিয়ে বেড়াচ্ছে। কেবলমাত্র আমি দায়িত্ব নিয়ে বলছি, কেবলমাত্র আমাদের এই যে ভোট আসছে 2026, তার আগে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য খুব কম করে 30 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এবং সেই বাজেট আসছে বলেই আপনি খুলে দেখুন সোশ্যাল মিডিয়াতে রম করে সমস্ত জায়গা থেকে আগে এক ধরনের লগারিদম কাজ করতো, এক ধরনের একটা প্যাটার্ন কাজ করতো, যে আপনি বিজেপি বিরোধী, আপনার কাছে বিজেপি বিরোধী যে নোটগুলো সেগুলো এসে পৌঁছবে, যে পোস্টগুলো সেগুলো এসে পৌঁছবে। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন আপনার কাছে বিজেপির পক্ষের পোস্টও এসে পৌঁছচ্ছে। খেয়াল করুন, এটা আসছে কিন্তু ওই বিরাট পরিমাণ টাকা দেওয়া হচ্ছে বলে, এবং কিছু পোষা ইউটিউবাররা সেই সমস্ত টাকা পাচ্ছেন এবং তারা সেইভাবে প্রচার করছেন। এই আর্থিক বৈষম্য ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে, কারণ বিরাট অর্থ ব্যয়ের মাধ্যমে তৈরি করা ন্যারেটিভ, প্রচার অনেক সময় বাস্তব অভিযোগকে আড়াল করে দিচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা। নতুন কিছু নয়। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বিরোধী নেতা দমনের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান তো জানেনই আপনারা, 2014 সাল থেকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই এর মামলা কিরকমভাবে বেড়েছে। 2022 সালের রিপোর্ট বলছে যে সেটার মামলা যেগুলো দায়ের করা হয়েছে ইডির, তার 85% হচ্ছে কি বিরোধীদের বিরুদ্ধে। এই সংস্থাগুলোর মাধ্যমে শাসক দল এক ধরনের হপ্তা উসুলি, এক ধরনের তোলাবাজির মডেল চালু করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোম্পানির উপরে ইডির অভিযান চলছে, তারপরেই তারা বিরাট টাকা বন্ড ট্রাস্টের মাধ্যমে বিজেপিকে দিয়ে দিচ্ছে, বা এরকম কোনো কোম্পানি যারা বিরোধীদের টাকা দিচ্ছিল তারা টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে।
তদন্তের গতিও থেমে যাচ্ছে। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের মালিক সান্তিয়াগো মার্টিনের ক্ষেত্রে এটাই দেখা গেছে। ইডির তল্লাচির 5 দিনের মাথায় তিনি 100 কোটি টাকার বন্ড কিনেছিলেন। এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি করছে যে বিচার ব্যবস্থা তদন্ত নয়, অর্থ দিলেই, টাকা দিলেই, ঘুষ দিলেই অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবেন। বিরোধী দলগুলোর আর্থিক ভিত্তি দুর্বল করে দেওয়ার আরেকটা কৌশল হলো তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। 2024 সালের নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার হয়েছিল এবং তারা নির্বাচনী প্রচারে একটা বিরাট বাধার সম্মুখীন হয়েছিল। 210 কোটি টাকা আয়করের দাবির অজুহাতে ভারতের প্রধান বিরোধী দলের তহবিল আটকে রাখা হয়েছিল, যা গণতন্ত্রের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ধরনের পদক্ষেপ নিশ্চিত করে যে বিরোধী পক্ষ যেন নির্বাচনের ময়দানে নামার আগে হেরে যায়। ওদিকে ভারতের নির্বাচন কমিশন একসময় তার নিরপেক্ষতার জন্য সারা বিশ্বে সমাদৃত ছিল। এখন সেই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন নয়, হাস্যকর প্রশ্ন দেখা যাচ্ছে। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় ভোটের টার্নআউট, কত শতাংশ ভোট পড়ল, সেই তথ্যই তারা বার করতে পারছিলেন না। কেন বার করতে পারছিলেন না আমরা জানি না। ভোটারদের মনে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এডিআর বা নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অন্তত 538টা লোকসভা কেন্দ্রে ভোট গণনা এবং ভোট দেওয়ার সংখ্যা, তার মধ্যে প্রায় 5.89 লক্ষ ভোটের অমিল পাওয়া গেছে। অর্থাৎ ভোট যত পড়েছে তার চেয়ে বেশি ভোট গণনা হয়েছে। কি করে হবে? কমিশন এই অভিযোগগুলোর কোনো সন্তোষজনক উত্তর দেয়নি এখনো পর্যন্ত। নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রেও সরকারের প্রভাব আপনারা সবাই জানেন, বারবার বলেছি, নতুন আইনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির হাতেই কমিশনার বাছাইয়ের ক্ষমতা আছে, যা এই প্রতিষ্ঠানের স্বাধীনতাকেই চ্যালেঞ্জ করছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় যেভাবে ভোটার তালিকায় ব্যাপক রদবদল, রাতারাতি ভোটার সংখ্যা বাড়ানোর অভিযোগ উঠেছে, সেটাও নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে। রাহুল গান্ধী এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিগিং, শিল্প স্তরের জালিয়াতি বলে অভিহিত করেছেন। যখন একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের মতন প্রতিষ্ঠানগুলো শাসকের কবজায় চলে যায়, তখন সাধারণ মানুষের ভোটাধিকার স্রেফ একটা প্রহসন হয়ে ওঠে এবং বাকস্বাধীনতার অন্ত্যেষ্টি, গঙ্গা যাত্রা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এই মুহূর্তে ভারতে এমন এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যাকে হাঁটু গেড়ে বসার সঙ্গে তুলনা করা যায়। কিছু বলার আগেই তারা হাঁটু গেড়ে বসে যাচ্ছেন, কিছু বলার আগেই। এখন দেখা যাচ্ছে যে একজন বিজেপি নেতার সামনে একজন একটা হাউসের মাথায় বসে থাকা লোকজন যেভাবে যে নিম্ন রুচি দেখিয়ে হাতজোড় করে দাঁড়াচ্ছেন, যেভাবে তাদের চোখ মুখে যে বডি ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসছে, তারা রীতিমতো ধন্য মনে করছেন নিজেদেরকে। সেই সমস্ত লোকজনের সামনে গিয়ে দাঁড়াতে কি হবে? সেই চতুর্থ স্তম্ভ কি কাজ করবে? সংবাদপত্রের মালিকানা চলে যাচ্ছে বড় বড় গোষ্ঠীর কাছে। গৌতম আদানির মতো শিল্পপতিদের হাতে এনডিটিভির মতন চ্যানেল চলে গেল। মূলধারার গণমাধ্যম থেকে সরকারের কোনো সমালোচনা বন্ধ হয়ে গেছে। রিলায়েন্স গোষ্ঠীর মালিকানাধীন নেটওয়ার্ক 18 এখন ভারতের অন্যতম বৃহত্তম মিডিয়া নেটওয়ার্ক, যা শাসক দলের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে। কোনো কম একটু বেশি প্রচার করে, একটু কম দেখায় সব না, একেবারে প্রোপাগান্ডা মেশিন। সেখানে যারা কাজ করছেন, মাথায় বসে আছেন, তারা দালাল ছাড়া আর কিছু নয়। অন্যদিকে যে সমস্ত স্বতন্ত্র সাংবাদিক বা ছোট সংবাদ মাধ্যম এখনো সরকারের ভুল ত্রুটি তোলার সাহস দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদের উপর আইনি খাড়া নেমে আসছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে খবর করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে গ্যাগ অর্ডার, মুখ বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। পরঞ্জয় গুহ ঠাকুরও তার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরকারের হস্তক্ষেপ, কন্টেন্ট সরিয়ে ফেলা, বলা হচ্ছে এই কন্টেন্ট সরিয়ে দিন, সেন্সরশিপ করুন, একে বাদ দিয়ে দিন, এটাকে রিপোর্ট করে করে তার রিচ কমিয়ে দিন। সংবাদ মাধ্যম যখন জনগণের কণ্ঠস্বর না হয়ে ওঠে, শাসকের কণ্ঠস্বরের মুখপাত্র হিসেবে তৈরি হয়ে যায়, তখন গণতন্ত্রের আসল শক্তি শুকিয়ে যায়। তা গণকে বাদ দিয়ে একটা তন্ত্র হয়ে ওঠে। এর ফলে সাধারণ মানুষ শাসক দলের তৈরি এক কৃত্রিম সত্যের মধ্যে আটকে পড়ে এবং এই সবের সঙ্গে জুড়ে আছে ওই ক্রনি কর্পোরেট ক্যাপিটাল ফোড়ে শিল্পপতিরা। এই অর্থনৈতিক রাজনৈতিক মডেলে গৌতম আদানির উত্থান স্বাভাবিক ছিল। সবাই জানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে সরকারি নীতি নিজের অনুকূলে এনে আদানি গোষ্ঠী ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, বন্দর, বিমানবন্দর, কয়লা খনি, বিদ্যুৎ ক্ষেত্র সব দখল করে নিয়েছে। এই একাধিপত্য কেবল একটা বিজনেস হাউসের উত্থান নয়, এটা ভারতীয় গণতন্ত্রের উপর একটা বিশাল বোঝা। যখন একটা নির্দিষ্ট শিল্পগোষ্ঠী ভারতের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে, আইন কি তৈরি হবে, প্রশাসন, আইন, বিচার ব্যবস্থা সবকিছুকে প্রভাবিত করতে শুরু করে,
এবং রাজনৈতিক দলকে বিপুল পরিমাণ অর্থ যোগান দেয়, তখন সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হতে থাকে। আদানির এই সাম্রাজ্য বিস্তারের মূলে রয়েছে সেই একই মডেল, শাসক দলকে নির্বাচনী পুঁজি যোগান দেওয়া আর বদলে একচেটিয়া কারবার করার ছাড়পত্র লাভ করা। তারা নামবেন পারমাণবিক চুল্লি তৈরি করতে, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, অতএব একটা নতুন পারমাণবিক বিল এসে গেল। তারা উত্তর পূর্বাঞ্চলে পাম কাল্টিভেশনে নামবেন, তার জন্য আগে থেকে একটা ল তৈরি হয়ে গেল। তারা নামবেন মধ্য ভারত থেকে খনি উত্তোলনে, মাওবাদীদের সাফ করতেই হবে, এই বছরের মধ্যে সাফ করতে হবে, গুলি করে তাদেরকে শেষ করে সাফ করতে হবে, হয়ে গেল। কাজে এক বিপন্ন গণতন্ত্রের আর্তনাদ শুনছি আমরা। অর্থ, এজেন্সি, প্রতিষ্ঠানের যে একটা ট্রায়াঙ্গল বিজেপি তৈরি করেছে, তা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে চুরমার করছে। বিজেপির দল হিসেবে নিজেকে একটা দৈত্য কর্পোরেট সত্তা হিসেবে তৈরি করে তুলছে, আর দেশের আইন কানুনকে নিজের ইচ্ছে মতন ব্যবহার করতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই গণতন্ত্রের খোলসটা কেবল বেঁচে আছে, আর ভারতের গণতান্ত্রিক আত্মা আর চরম বিপন্নতার মধ্যে পড়ে আছে। এই দানবীয় শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখন সময়ের দাবি এক নতুন জাগরণ, যেখানে অর্থের চেয়ে মানুষের অধিকারের গুরুত্ব বেশি হবে। না হলে প্রবল অর্থবল দিয়ে ভারতীয় গণতন্ত্রকে সত্যিই কিনে নেওয়া হবে, আর আমরা তখন কেবল তার নীরব দর্শক হয়ে থেকে যাব। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।